সো আমি ক্লাস শুরু করছি। সো এট ফার্স্ট আমার যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে যে আমি যেটা বলবো সে আপনাদের যারা এখানে আছেন তারা হচ্ছে w3school.com এ যাবেন /html w3school.com/html এই সাইটটাতে গিয়ে আপনারা হচ্ছে বেসিক এইচটিএমএল সম্পর্কে একটু ধারণা নেবেন। বেসিক এইচটিএমএল বলতে কি ধারণা নেবেন আমি বলতেছি, এগুলো হচ্ছে কোড। এই কোডগুলো দেখে জাস্ট বুঝতে হবে কোডগুলো কিরকম থাকে। এই যে দুইটা অ্যারো মাঝখানে এইচটিএমএল, এটা একটা কোড। যে দুইটা অ্যারো মাঝখানে হেড, এটা একটা কোড। টাইটেল, এটা একটা কোড। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ কিভাবে বুঝবেন, এই যে এখানে স্ল্যাশ থাকে, ক্লোজিং ট্যাগের আগে হচ্ছে গিয়া স্ল্যাশ থাকে। এটা হচ্ছে হেড ট্যাগ ক্লোজ হইছে, এটা বডি ট্যাগ, বডি ট্যাগ ক্লোজ হইছে এখানে। এটা হচ্ছে টোটাল এইচটিএমএল ট্যাগটা ক্লোজ হইছে, এটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে সবকিছু। এইটুকু জাস্ট কোড বোঝা। কি জন্য কোডটা বুঝবেন, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে গিয়ে আপনাদেরকে যে ল্যান্ডিং পেজটা দেওয়া হবে বা রিডাইরেকশন কোড দেওয়া হবে সেটা হচ্ছে কোড বেস। কোড বেস হইলে অনেক সময় করে কি যে এই অ্যারো গুলা কাইটা দেয়, কিন্তু আসলে এগুলো কাটলে তো কোড নষ্ট হয়ে যায়। তো যে যদি না বোঝে কেউ এই কোডগুলো, তাহলে তো সে এই অ্যারোটা কেটে দিবে, এইটা কেটে দিবে। তো সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে কোড কাজ করবে না। সেই জন্য জাস্ট আপনাদের দেখে বুঝতে হবে, এটা মুখস্থ করার কিছু নেই। বুঝতে হবে যে আপনার এই ট্যাগের মাঝখানে হচ্ছে আপনি যা লেখা লিখতে পারবেন, এই ট্যাগের মাঝখানে যা কিছু চেঞ্জ আনতে পারবেন, কিন্তু এই ট্যাগটাকে চেঞ্জ করতে পারবেন না। আমার কথা কি বোঝা গেছে? ভাই এই কাজটা তো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজের মতো ওয়েব ডিজাইন, ওয়েব জি জি ডিজাইন, ভাই ওয়েব বুঝছি, ডেভেলপমেন্ট এটা না, ওয়েব অল্প ডিজাইন। ধারণা আছে এই সম্পর্কে। হ্যাঁ, ওয়েব ডিজাইনও না কিছু না, এটা হচ্ছে আপনি জাস্ট কোড বুঝলেন। ওয়েব ডিজাইন ভাই আরো অনেক বড় জিনিস। এটা তো ঠিক আছে ভাই। বেসিক এরও ডিজাইনের বেসিক হচ্ছে এইগুলো, ওয়েব ডিজাইনের একদম বেসিক, একদম 1%ও একদম না, ওয়ান আপনার পার্সেন্টও যে না এটা। ওই সরেয়া সরেয়া যেগুলো। হ্যাঁ, এগুলো সরে তো সরে। ইন্টারে আমরা করছি হুম, অনেক। পড়ে থাকলে খুবই ভালো। ভাই ঠিক আছে, এটা কি এটা জাস্ট প্যারাসিটামল ট্যাবলেট? হ্যাঁ এরকমই। এবারে যে জিনিসটা দেখালেন এটা তো মানে একটা সূত্র সিস্টেম, তাই না? এগুলো কোড সূত্র বলেন যাই বলেন, আমি বুঝি না যে আসলে এটা মানে কোড, এই এটা কোডটাই একটা বুঝবেন আসলে। এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝালে ভালো হতো। এটারে আসছিল করছি। এটা এক্সাম্পল দিয়ে বোঝানোর কিছু নেই, আপনি জাস্ট কোড বুঝবেন, এটাই। এটা দেখবেন, এটা যে এটা একটা কোড, এটা বুঝলেই এনাফ। এর থেকে বেশি বোঝার দরকার নেই। জাস্ট একটু এটা নজর বুলাইলে এনাফ আপনার জন্য। ভাই এভাবে তো দেখলে তো মুখস্থ করা লাগবে, এগুলো ট্যাগ গুলো বোঝা লাগবে আগে। এটা তো বোঝার কি আছে, দেখেন এটা ট্যাগ। HTML আমি তো বলেই দিছি যে এখানে দুইটা অ্যারোর মাঝখানে এটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ শুরু, এটা হচ্ছে এইচটিএমএল। আমি তো সবকিছু বললামই এখানে, এর থেকে বেশি বোঝার তো কিছু নেই। ওকে, দেখিলাম যে এটা ট্যাগ। হ্যাঁ এটাই ট্যাগ, এটাই বুঝেন। ঠিক আছে, এই ট্যাগ কাটা যাবে না কোনো জায়গায়। যদি এরকম ট্যাগ দেখেন, তাহলে যদি এই যে অ্যারো, এই অ্যারোটা কেটে দেন, তাহলে কোডটা নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে বোঝার জিনিস। আর যদি কোনো কিছু এডিটিং করতে হয়, এই দুইটা ট্যাগের মাঝখানে যা আছে এইখানে আপনি যে কোনো কিছু বসাইতে পারেন। এটা হচ্ছে আরেকটা বোঝার জিনিস, বুঝছেন? জি জি এটা এই হচ্ছে যে ব্যাপার। H1P8 এর মধ্যে কিছু কিছু থাকে যে। এগুলো সব মানে টোটাল ব্যাপারটাই তো এটা, মানে যা বসাবেন আপনার চেঞ্জিং আনতে হবে। এই যে মাঝখানে যেই ট্যাগই হোক, সেই ট্যাগের মাঝখানে হচ্ছে আপনার চেঞ্জ আনতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, সো এটা হচ্ছে গেল এক জিনিস। এখন হচ্ছে কি আমি সাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা সাইট ডিজাইনের ক্ষেত্রে আমার কি জিনিস আসলে আমার মাথায় রাখতে হবে, কোন জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়া সাইটের সিলো স্ট্রাকচার ঠিক রাখতে হবে। সিলো স্ট্রাকচার জিনিসটা কি? ফর এক্সাম্পল, আমি যদি একটা পিকচার দেখি, সো একটা পিকচার যদি আমি দেখি এখানে, সো পিকচারটাতে আমি দেখতে পারবো একটু সময় দিন, লোড হোক। কি অবস্থা?
ভাই নেট সব জায়গায় প্রবলেম করতেছে। হবে হয়তো। ওই যে সিটি কর্পোরেশনে না কারা জানি কাটাকাটি শুরু করছে সারাখানে তা আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে একটা পিকচার। তো এই পিকচারটা দেখে আপনারা কি বুঝতে পারতেছেন? বেগুন ট্যাবলেট। ট্যাবলেট না, এগুলো হচ্ছে চকলেট, জেমস বলে, বাইরের কান্ট্রিতে বলে হচ্ছে জেমস। তো হ্যাঁ জেমস সরি মাঝখানে ইন্টারাপ্ট করি কারো ই থেকে মাইক্রোফোন থেকে খুব বাজে একটা নয়েজ আসছে, একটু মিউট করতে বলুন সবাইকে। আমি করে দিলাম। তো এগুলো হচ্ছে জেমস। আমি যেটা বুঝি যে এখানে অনেকগুলো জেমস আছে বিভিন্ন কালারের এলোমেলো ভাবে, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা পিকচার যদি আমি দেখি সেখানে আমি দেখব এখানেও জেমস আছে, কিন্তু এই জেমস গুলো আছে কালার ওয়াইজ সারিবদ্ধভাবে সাজানো আছে। তো আপনার সাইট সেটআপের ক্ষেত্রে আপনার এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার সাইটটাও যাতে সুন্দরভাবে সাজানো থাকে, এলোমেলো ভাবে থাকা যাবে না। যেমন ধরেন আপনি ফোন ক্যাটাগরির মধ্যে যদি আপনি কিচেন আইটেম ঢুকিয়ে দেন, তাহলে কি সেই সাইটটা সুন্দরভাবে সাজানো হলো? অবশ্যই না। ফোন ক্যাটাগরির মধ্যে আপনার অবশ্যই ফোন আইটেমই রাখতে হবে, কিচেন ক্যাটাগরির মধ্যে আপনার কিচেন আইটেম রাখতে হবে। সো এটা হচ্ছে ব্যাপার, আপনার সাইটের সিলো স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। সিলো স্ট্রাকচারটা কিরকম হয় আমি এক্সাম্পল দিয়ে যদি পিকচারের মাধ্যমে বুঝি, তাহলে এটা হচ্ছে একটা সাইটের সিলো স্ট্রাকচার। এটা একটা ক্যাটাগরি ওয়াইজ, ফর এক্সাম্পল এখানে ফোন ক্যাটাগরি থাকবে, এখানে ল্যাপটপ ক্যাটাগরি থাকতে পারে, এখানে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ক্যাটাগরি জীবন যে কোনো একটা থাকতে পারে। এখন ফোন ক্যাটাগরির মধ্যে আবার তিনটা থাকতে পারে ক্যাটাগরি, স্যামসাং ফোন, অ্যাপল ফোন, আর হচ্ছে গিয়া নোকিয়া ফোন ফর এক্সাম্পল। এখন স্যামসাং অ্যাপল ফোনের মধ্যে আবার তিনটা সাব ক্যাটাগরি থাকতে পারে। সাব ক্যাটাগরির মধ্যে থাকতে পারে কি, ধরেন আইফোন 12, আইফোন 11, আইফোন 10, এই তিনটা ক্যাটাগরি। এখন 11 এর মধ্যে আবার তিনটা ভেরিয়েন্ট থাকতে পারে, 64 জিবি, 128 জিবি আর 32 জিবি, এই ভার্সন গুলো থাকতে পারে। তো এটা কিন্তু এক ক্যাটাগরির মধ্যে কাস্টমার যা তার চাহিদা সেটা কিন্তু সব পেয়ে যাচ্ছে একটা ক্যাটাগরিতে ঢুকলে। এখন সে ফোন ক্যাটাগরিতে ঢুকলে যদি দেখতো প্রেসার কুকার আইটেম এখানে পাইছে, সে কিন্তু প্রথমেই ডাইভার্ট হয়ে যেত। সো আপনার সাইটটা সুন্দরভাবে সাজানো থাকতে হবে, স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে। ক্লিয়ার আপনারা ব্যাপারটা? জি ভাইয়া ক্লিয়ার। ওকে। তো সাইট সেটআপের ক্ষেত্রে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সাইটের যাতে স্ট্রাকচারটা ঠিক থাকে, এটাকে বলা হচ্ছে সিলো স্ট্রাকচার। যেমন আমি যদি বেস্ট কিচেন বাই একটা সাইটে যাই, তাহলে আপনারা হয়তো বুঝবেন যে এখানে bestKitchenBuy.com এই সাইটটাতে আপনি গেলে দেখবেন যে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, মাইক্রোওয়েভ ওভেন, কফি মেকার, ইলেকট্রিক কুকার। মানে পাবলিক কিন্তু যদি কেউ কফি মেকার খুঁজতে আসে, তার কিন্তু আর এখানে ডাইভার্ট হওয়ার কোনো অপশন নাই, সে কফি মেকার ক্যাটাগরিতে গেলেই সে কফি মেকার পেয়ে যাচ্ছে। আবার কেউ যদি মাইক্রোওয়েভ ওভেন খুঁজতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে মাইক্রোওয়েভ ওভেন এখানে খুঁজে পাচ্ছে। আর এই সাইটটাই হচ্ছে গিয়ে কিচেন একটা নিশ নিয়ে, মানে কিচেন ক্যাটাগরি নিয়েই তার সাইটটা। সো কাস্টমারকে সে প্রপার জিনিসটা দেওয়ার জন্য সে সুন্দরভাবে সাইটটা সাজাইছে, স্ট্রাকচারটা। এইটাই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার আপনারা? ক্লিয়ার ভাই। ওকে। সো সিলো স্ট্রাকচার ঠিক থাকলে হয় কি, কাস্টমার ডাইভার্ট হয় না, কাস্টমার আপনার প্রপার প্রোডাক্ট খুঁজে পেলে আপনার থেকে প্রোডাক্ট নেওয়ার পসিবিলিটি বেশি থাকে। এটা হচ্ছে সিলো স্ট্রাকচারের ইম্পর্টেন্স। এখন ডোমেইন, ডোমেইন জিনিসটা কি কেউ জানেন? জি ভাই, ডোমেন হচ্ছে একটা নাম, ওয়েবসাইট নেম। কোনো নাম ভাই। ইয়েস, ডোমেইন হচ্ছে নাম। কিন্তু আমাদের মধ্যে কিছু ধারণা আছে ডোমেইন, আমরা ডোমেইন বলতে আমরা মনে করি .com, .net, .xyz, এগুলো হচ্ছে ডোমেইন। আসলে ডোমেইন এটা না। bestKitchenBuy.com, .comটা ডোমেইন না, .com হচ্ছে গিয়া বেস্ট কিচেন। ডোমেইন হচ্ছে bestKitchenBuy, bestKitchenBuy হচ্ছে ডোমেইন, আর .comটা হচ্ছে গিয়া এক্সটেনশন। ক্লিয়ার ব্যাপারটা? .com হচ্ছে ডোমেইন, আর .com হচ্ছে এক্সটেনশন, আর bestKitchenBuy হচ্ছে ডোমেইন। ক্লিয়ার ব্যাপারটা? সো ডোমেইন আর এক্সটেনশন হচ্ছে আলাদা জিনিস, .com ডোমেইন না, আর ডোমেইন আবার এক্সটেনশন না।
সো আবার ডোমেইন দুই ধরনের থাকে, একটা হচ্ছে রুট ডোমেইন আর একটা হচ্ছে সাব ডোমেইন। রুট ডোমেইন কি? রুট ডোমেইন হচ্ছে এই যে bestkitchenby.com, এটা হচ্ছে রুট ডোমেইন। bestkitchenby.com এটা হচ্ছে রুট ডোমেইন। আর পুরোটা মানে সাবডোমেইনটা root domain নাকি? রুট ডোমেইন হচ্ছে এই যে এই ইসের আগে পরে কিছু থাকবে না, bestkitchenby.com মানে এটা মূল হচ্ছে রুট ডোমেন আর ডোমেইন। কি। হ্যাঁ, মূল ডোমেইন। এটার আগে যদি এরকম থাকতো www.bestkitchenby.com তাহলে কিন্তু এটা সাবডোমেইন হইতো। ক্লিয়ার ব্যাপারটা? মানে ডোমেইনের আগে যদি ডট দিয়ে কোনো কিছু থাকে তাহলেই সেটা বোঝা যাবে সেটা সাবডোমেইন। ক্লিয়ার ব্যাপারটা? যেমন অনেক সময় থাকতে পারে ব্লগ ডট, এখানে যদি থাকতো ব্লগ ডট bestkitchenby.com তাহলে বোঝা যেত এটা হচ্ছে গিয়া একটা সাবডোমেইন। অর্থাৎ ডোমেইনের আগে ডট দিয়ে কোনো কিছু থাকলে সেটা হবে হচ্ছে গিয়া সাবডোমেইন। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার। ওকে, যেমন এই যে শিখবো আমি .com এটা হচ্ছে গিয়া রুট ডোমেইন। শিখবো আমির যদি আরেকটা সাবসেকশন অ্যাড করি আমি, যেমন ধরেন ব্লগ ডট শিখবো আমি .com তাহলে এটা হবে হচ্ছে গিয়া ব্লগ ডট দিয়ে থাকলেই হচ্ছে গিয়া সেটা হতো সাবডোমেইন। ওকে, সেটা হচ্ছে ব্যাপার। আর এক্সটেনশন গুলো কি কি ধরনের এক্সটেনশন হয়? কিছু এক্সটেনশন আছে টপ লেভেল ডোমেইন এক্সটেনশন, যেগুলোকে বলে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন এক্সটেনশন কোনগুলা? .com, .net, .org, .info, .co এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন এগুলো বেশি ইউজ হয় দেখে ভাই টপ লেভেল নাকি? অনেকটা বলা যায় হাইয়েস্ট লেভেল। এগুলাতে লেভেলের হিসাব করলে এগুলো আছে ইন্টারনেট ডোমেইন নেমিং সিস্টেমের মধ্যে, এটা হচ্ছে হাইয়েস্ট ক্যাটাগরি আর কি। এগুলোর প্রাইসিং একটু বেশি হয়। তো এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন। আর কিছু ডোমেইন আছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। কান্ট্রি কোড বলতে বুঝাইছে কি? যেমন ধরেন daraz.com.bd, এই যে .com এর পর .bd আছে, এটা কি বিডি? কি বাংলাদেশ না? জি ভাইয়া। বাংলাদেশ। এই যে .bd আছে এটা হচ্ছে একটা কান্ট্রি কোড। সো daraz.com.bd যদি হয় তাহলে সেটা হবে যে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। মানে .com এর পরে আবার একটা এক্সটেনশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বিডি। যেমন ধরেন ওই অনেক সময় আপনারা দেখেন না যে amazon.in? হ্যাঁ ভাই, মানে Amazon, অ্যামাজন ইন্ডিয়া। হ্যাঁ অ্যামাজন ইন্ডিয়া। সো ওইটা হচ্ছে গিয়া আপনার ইন্ডিয়ার জন্য অ্যামাজনের একটা ডোমেইন, সেটা হচ্ছে কান্ট্রি কোড দিয়ে সে ইয়া করছে, এক্সাক্ট করছে। ঠিক আছে? সো এরকম যদি কান্ট্রি কোড থাকে তাহলে সেটা হবে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। যেমন .us, .com, .bd, .in এগুলো হচ্ছে কান্ট্রি কোড। .ca কানাডা, এরকম বিভিন্ন কান্ট্রির কান্ট্রি কোড আছে। সো এগুলো যদি কোনো ডোমেইনের সাথে থাকে তাহলে সেগুলোকে বলা হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। ক্লিয়ার? ওকে, দেন আসতেছে জেনেরিক টপ লেভেল ডোমেইন। জেনেরিক টপ লেভেল ডোমেইন যেগুলো আছে সেগুলো হচ্ছে .net, .com এগুলো, .org এগুলো হচ্ছে কারেন্টলি এগুলোকেই জেনেরিক টপ লেভেল ডোমেইন বলা হয়। এগুলার এক্স্যাক্টলি আর ইয়া নাই। ফর এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর দরকার যে আসলে কোন ডোমেইন কোন কাজে ইউজ হয়। আপনি চাইলেই একটা ডোমেইনকে অন্য কাজে ইউজ করতে পারেন না। ফর এক্সাম্পল .com, .com কি কি কাজে ইউজ হয়? একটা কমার্শিয়াল বিজনেস অর এন্টিটিতে। .co হচ্ছে কোনো কোম্পানি অথবা কমার্শিয়াল বিজনেসে। .net হচ্ছে নেটওয়ার্ক সার্ভিসের জন্য। .org কোনো অর্গানাইজেশনের জন্য। .edu হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউটে। .gov হচ্ছে ইউএস গভর্নমেন্টে। .mil হচ্ছে মিলিটারি সার্ভিস। .aero এয়ার ট্রান্সপোর্টেশনের যে কোনো কোম্পানি ইউজ করে। .biz বিজনেস। ইনফো যে কোনো ইনফরমেশনাল ওয়েবসাইটের জন্য। মিউজিয়াম কোনো মিউজিয়ামের জন্য। আর .pro হচ্ছে যে কোনো প্রফেশনাল পারসন সেটা ইউজ করতে পারে, কোনো এক্সাক্ট পারসন প্রফেশনাল সে ইউজ করতে পারে। যেমন ধরেন আপনারা
উম, ভাই কে যেন BDD মিউট করে রাখেনি ভাই, দেখেন মানে ওনার হ্যাঁ টিভির শব্দ আসতেছে। আচ্ছা দিচ্ছি, দেখেন এখানে এই যে বাংলাদেশ ছাত্রলীগের যে ওয়েবসাইটটা আছে, এখন এই ওয়েবসাইটটা কিন্তু bsl.org.bd, এটা কিন্তু কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, কিন্তু ওআরজি কেন দিছে? সে তো .com ও দিতে পারতো না? .com এর কি টাকা নাই ছাত্রলীগের কাছে? এটা একটা অর্গানাইজেশন, সেই এটা জন্য একটা দিছে। অর্গানাইজেশন, সেই জন্য এটা হ্যাঁ। একটা অর্গানাইজেশন, এই জন্য এটাতে .org ডোমেইনটা ইউজ করা হয়েছে। আসলে ব্যাপারটা কি, যে আপনার কাছে টাকা থাকলেই যে আপনি যে কোনো ডোমেইন ইউজ করবেন, ব্যাপারটা এরকম না। যেই কাজের জন্য যেই ডোমেইন ইউজ করা হয় সেই কাজে সেই ডোমেইন ইউজ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি ক্লিয়ার। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। আর বিডি তো লাগাইছে কারণ হচ্ছে সে বাংলাদেশের একটা অর্গানাইজেশন, এই জন্য। সো এগুলো হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। আর ডোমেইন সিলেকশনের জন্য কি কি ফলো করতে হয় বা কি ধরনের ডোমেইন মানুষ ইউজ করে, কিছু ডোমেইন আছে হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। এক্সাক্ট ম্যাচ ডোমেইন বলতে বোঝাচ্ছে যে আপনি একটা কোনো নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, নির্দিষ্ট প্রোডাক্ট। যেমন ধরেন বেস্ট কর্ডলেস ভ্যাকিউম গাইড .com, এই সাইটটা থেকে আপনি কি বুঝতে পারতেছেন? বেস্ট কর্ডলেস ভ্যাকিউম গাইড .com, কে কি বুঝতেছেন এটা দিয়ে? ভ্যাকিউম ক্লিনার হবে হয়তো, এইগুলা রিলেটেড না কোনো ভাই, গাইডলাইন। আসলে যে এই ডোমেনটা নিবে এটা হচ্ছে এক্সাক্ট একটা নিশ, এবং হচ্ছে এটা একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে একদম ডোমেনটা করা ভাই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এক্সাক্ট প্রোডাক্ট নিয়ে, কোনো নিশ না, এটা এক্সাক্ট প্রোডাক্ট নিয়ে সে জি কাজ জি জি, করতেছে। একটা এক্সাক্ট এক্সাক্ট প্রোডাক্ট। প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। কি প্রোডাক্টটা? কর্ডলেস ভ্যাকিউম ক্লিনার। যেই ভ্যাকিউম ক্লিনারটা কর্ডলেস, সেটা নিয়েই সে কাজ করতেছে। অন্য কোনো প্রোডাক্ট কিন্তু এই ওয়েবসাইটে সে চাইলেও দিতে পারবে না। মানে স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, মাইক্রোনিক একদম যাকে বলা হয়। স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে, এই যে কর্ডলেস ভ্যাকিউম, এগুলো নিয়েই সে কাজ করতেছে, কর্ডলেস ভ্যাকিউম। সো স্পেসিফিক যদি কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ ডোমেইন আপনার কিনতে হবে। তো এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইনের এক্সাম্পল গেল। কিছু আছে হচ্ছে নিশ বেস ডোমেইন। নিশ বেস ডোমেইন যেমন এই যে বেস্ট কিচেন বাই .com, কিচেন হচ্ছে একটা নিশ, একটা এক্সাক্ট ক্যাটাগরি। নিশ হচ্ছে একটা এক্সাক্ট ক্যাটাগরিতে বোঝায়। কিচেন একটা নিশ, গেম একটা নিশ, হেলথ একটা নিশ। যদি আপনি কিচেন নিশ নিয়ে কাজ করতে চান, তাহলে কিচেন, এই যে বেস্ট কিচেন বাই .com, এটা হচ্ছে একটা নিশ। আপনি যদি কোনো গেমিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে গেমিং একটা ডোমেইন আপনার কিনতে হবে। তাহলে ওই ডোমেইন দিয়ে আপনি গেমিং রিলেটেড যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এখন সে বেস্ট কিচেন বাই .com এই সাইটটা কিনছে, তো বেস্ট কিচেন বাই .com যদি সে কিনে থাকে, কিচেন রিলেটেড যত প্রোডাক্ট আছে সে কিন্তু এই সাইটে দিতে পারবে, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। জি ভাই, বোঝা যাচ্ছে। জি ভাই। তো কিচেন রিলেটেড সব প্রোডাক্টের কাজ সে এই ডোমেইন দিয়ে করতে পারবে। সেটা হচ্ছে নিচ বেস ডোমেইন, মানে একটা ক্যাটাগরি বেস ডোমেইন। সে যদি কেউ কিনে, তাহলে সে এক্সাক্ট একটা ক্যাটাগরিতে সে কাজ করবে। আর কিছু ডোমেইন আছে ব্র্যান্ড বেস ডোমেইন। ব্র্যান্ড বেস ডোমেইন যেমন ওয়্যার কাটার একটা ব্র্যান্ড, ওয়্যার কাটার .com। সো আপনি যদি ধরেন ফর এক্সাম্পল আমি বুঝাই যে RFL প্রোডাক্ট বাই .com একটা ডোমেইন আপনি কিনলেন, তো আপনি RFL এর প্রোডাক্ট গুলোই ওখানে বিক্রি করবেন। RFL এর প্রোডাক্ট গুলোই আপনার কিন্তু বিক্রি হবে। আপনি যদি ডোমেইন করলেন RFL প্রোডাক্ট বাই .com, আপনি কি ওখানে বেঙ্গলের প্রোডাক্ট দিতে পারবেন না। তো সেক্ষেত্রে ওইটা হচ্ছে ব্র্যান্ড বেসড ডোমেইন হবে। আপনি যদি কোনো এক্সাক্ট ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান, সেটা কিন্তু চাইলে কাজ করতে পারেন। ক্লিয়ার? তবে সবচেয়ে বেস্ট হবে যেটা, সেটা হচ্ছে নিশ বেসড ডোমেইন। আপনার কোনো ধরা বাঁধা ইয়া থাকবে না, আপনি একটা নিশের মধ্যে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আপনি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন একটা নিশে। যেমন এই কিচেন বাই .com এসে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। একটা নিশের আন্ডারে মাল্টিপল প্রোডাক্ট থাকে, সে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করে। যেমন একটা গেমিং ডোমেইনের আন্ডারে সে বিভিন্ন মাল্টিপল গেম আছে,
তো সে যে কোনো গেম নিয়ে কাজ করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? জি জি স্যার। ওকে, ডোমেইন নেম আইডিয়াস কোথা থেকে নেবেন? অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের ডোমেইন নাম খুঁজতে অনেক সমস্যা হয়, ডোমেইনের নাম খুঁজে পাই না, কি নাম দিব কি নাম দিব চিন্তা করতে করতে মাথার চুল ফেলে দিয়েছেন অর্ধেক, এরকম অনেক সময় হয়। তো এই যে ডোমেইন নাম, ডোমেইন নেম আইডিয়া, প্রোডাক্ট আপনি নিশ আপনি সিলেক্ট করলেন, কিন্তু ডোমেইন নাম কোথা থেকে নেবেন বা ডোমেইন নাম খুঁজে বের করতে পারতেছেন না, সেটার জন্য আপনি ইউজ করতে পারেন leandomainsearch.com। এই সাইটটাতে leandomainsearch.com, leandomainsearch.com, এই সাইটটাতে ঢুকে আমি ধরলাম গেম রিলেটেড ওয়েবসাইট নাম খুঁজতে যাচ্ছি, সো আমি গেম দেই অথবা দি গেম দিয়ে সার্চ দেই। সার্চ দিলে এখানে দেখেন আমাকে মাল্টিপল নাম সাজেস্ট করতেছে, দি গেম গ্লোবাল, দি গেম সফট, ডিজাইন দি গেম, রেড দি গেম হেল্প, দি গেম ভিশন, এরকম বিভিন্ন নাম আছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো নাম আপনার ডোমেইন নেম হিসেবে ইউজ করতে পারেন। ক্লিয়ার ব্যাপারটা? আরেকটা সাইট আছে, এটা হচ্ছে ব্যাপারটা কি যে আপনার নাম, অনেকে আছে যে গেমিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় কিন্তু নাম খুঁজে পাচ্ছে না যে কি নাম দিয়ে ওয়েবসাইট খুলবে। তো এই নামটাকে এখানে হচ্ছে নেম সাজেশন আপনি নিতে পারবেন, অথবা আপনি দেখতে পারবেন এটাতে ক্লিক করলে যে .com ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন .com ডোমেইন নো ল্যাঙ্গার অ্যাভেলেবেল, মানে .com যদি কেউ এটা দিয়ে দেখা যায় যে আপনার ডোমেইন .com অ্যাভেলেবেল আছে কিনা। দি সানডি গেম, এটা .com অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে কথা। তো আসলে .com নিয়ে আমাদের কাজ নেই, .com অ্যাভেলেবেল থাকলে আমাদের লাভ নেই, কারণ একটা .com ডোমেইন নিয়ে মার্কেটারের কাজ করা সুইটেবল হয় না। আরেকটা সাইট আছে সেটা হচ্ছে namemesh.com। namemesh.com এখানে অনেক সাজেশন পাবেন আপনি। ভাইয়া ডোমেইনের লিংক গুলো কি আপনারা দিয়ে দিবেন? ডোমেইনের লিংক এই যে এখানে যে লিংক গুলো শো করতেছে ওই লিংক গুলো কি আমাদের দিয়ে দিবেন? এখনই দিয়ে দিচ্ছি। উম, ওকে, সরি, এটা আমার প্রেজেন্টেশন ব্রাদার, এটা তো আর দেওয়া সম্ভব না, এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন আপনাদের দেখানোর জন্য, এটা শুধু ট্রেনারদের জন্য। ওকে, তো আপনি ভিডিওতে এটা পাবেন, চাইলে আপনি আপনি যদি একটু কষ্ট করেন আপনি নিজেও এটা বানিয়ে নিতে পারবেন। ভাই এই ফাইলটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হতো আমাদের। এটা কোনো ফাইল না ব্রাদার, এটা দেওয়া তো সম্ভব না, এটা তো ফাইল না। ওকে, সো দেন আসতেছে হচ্ছে গিয়া ডোমেইন রেজিস্ট্রেশন কোথা থেকে করবেন। এখানে দেখেন যেটা নেম মেশে আসছিলাম, নেম মেশে সার্চ দিলেও আপনি অনেক ডোমেইন নেম সাজেশন পাবেন এখান থেকে। যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে এগুলা থেকে সাজেশন নিতে পারেন। ভাইয়া ডোমেইন নেম .com ভালো নাকি .in ভালো? .in তো ডোমেইন হয় না। আচ্ছা, এটা হচ্ছে গিয়া .com এর যে ব্যাপারটা, টপ লেভেল ডোমেইন ইউজ করা হয় হচ্ছে গিয়া এসইওর স্বার্থে। কারণ আমরা তো আর এসইও করতেছি না, আমরা তো মার্কেটার, জি আমরা তো মার্কেটিং করব। সো আমাদের জন্য .comটা বেটার সলিউশন না। একটা .com ডোমেইনের দাম দিয়ে আপনি চাইলে 10টা ডোমেইন কিনতে পারেন। আর মার্কেটারের ডোমেইন ব্যান হওয়ার পর ভাইয়া এই ভিডিওতে কি আমাদের এই ইয়েগুলো থাকবে না, এই শীটগুলো থাকবে না? এই ভিডিওতে আপনি দেখতে পারবেন এভাবে, আমি যেভাবে দেখাচ্ছি এটা এরকম ভাবেই দেখতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে
.com ডোমেইন হচ্ছে গিয়ে এসইওর স্বার্থে ইউজ হয়। আমরা এসইও করতেছি না, মার্কেটারের যে কোনো সময় একটা ডোমেইন ব্যান হয়ে যেতে পারে। একটা .com ডোমেইনের দাম সর্বনিম্ন $10। একটা $10 দিয়ে 10টা ডোমেইন কিনা যায়। তো সেক্ষেত্রে আপনার .com দিয়ে কাজ না করাই সুইটেবল হবে। জি ভাইয়া, জি। ওকে, সো ডোমেইন নেম রেজিস্টারের ক্ষেত্রে মানে ডোমেইন কিনবেন কোথা থেকে, রেজিস্টার করার জন্য নেমসিলো, নেমচিপ, গোড্যাডি এই 3টা সাইট হচ্ছে গিয়া খুবই ভালো ডোমেইন সার্ভিস দেয়। সো সেক্ষেত্রে আমরা নেমচিপই ভালো হবে। নেমচিপ থেকে কিভাবে ডোমেইন নেবেন সেটা আমি দেখায় দিচ্ছি। সো namecheap.com এ আমি গেলাম। namecheap.com এখানে আমি যদি একটা ডোমেইনের নাম সার্চ দিতে চাই, যেটা আমি লিন ডোমেইন সার্চ থেকে বের করছি। তো লিন ডোমেইন সার্চ থেকে আমি একটা আচ্ছা ভাইয়া, যে যে লিংকটা বললেন দিবেন, ওটা কি মেসেঞ্জারে দিবেন নাকি ওই ইয়াতে দিবেন? দেন লিংক তো দিয়ে দিছি ভাই। ভাইয়া চ্যাটে। ওইটাই, মানে আমি তো মেসেঞ্জারে পাই নাই। ও চ্যাটে দিছেন? হ্যাঁ, আচ্ছা, পাইছি পাইছি, জি পাইছি। ওকে। সো ধরেন এইটা হচ্ছে আমি ডোমেইন নেম, একটু শুনুন ভাই, মনোযোগ দিয়ে দেখুন ক্লাসটা। দি গেম ফায়ার, এটা হচ্ছে আমি ডোমেইন নেম হিসেবে নিতে যাচ্ছি। সো আমি দেখি যে কোন এক্সটেনশনটা খালি আছে। একই ডোমেইন দ্বিতীয় কোনো পারসন ইউজ করতে পারবে না একই এক্সটেনশন দিয়ে। সার্চ দিলাম এটাকে। এটার আগে আপনারা যদি এরকম না পান তাহলে এখানে ডোমেইন অপশনে গিয়ে namecheap.com এ ঢুকে ডোমেইন অপশনে মাউস রাখার পরে ডোমেইন নেম সার্চে গিয়েও আপনি এটা করতে পারেন। যদি কোনো সময় সার্চ বারটা না পান সেক্ষেত্রে ডোমেইনসে মাউস রাখবেন, নেম সার্চে যাবেন এবং এখানে ডোমেইন নামটা সার্চ দিবেন যেই ডোমেইনটা আপনি কিনতে চাচ্ছেন। সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখন দেখেন আমার এখানে সাজেশন আসবে যে কি কি খালি আছে। দি gamefire.games এটার দাম হচ্ছে $17। আরো কম দামি অনেক ডোমেইন আছে। .com এর দাম কত? দি gamefire.com এর দাম হচ্ছে $9, $10 মতো পড়ে যায় আর কি। এখন এর থেকে কম দামি ডোমেইন আমি কিভাবে খুঁজে বের করব? নিচের দিকে যাব, এক্সপ্লোর মোর। ইয়ার এক্সপ্লোর মানে কি মোরে, 1 বছরের জন্য ডোমেইনটা নাকি? হ্যাঁ 1 বছরের জন্য। এক্সপ্লোর মোরে যাওয়ার পরে এখান থেকে খুঁজে বের করব $2 অর লেস। এই দেখেন $2 অর লেস, এটা দিয়ে খুঁজে বের করতে পারবো আমি যে কম দামি যে ডোমেইন গুলো সেগুলো কোথায় আছে। .club, .icu, .online, .site, .store, .surf এগুলো হচ্ছে কম দামি ডোমেইন। সবচেয়ে কম দামি হচ্ছে .xyz, আর এটা মোটামুটি ইউজ করার মতোই, যে কোনো কাজে মোটামুটি ইউজ করা যায়। তো এটা হচ্ছে ভাইয়া $1 দাম। বলেন। ভাইয়া বলছি, কম দামি অথবা বেশি দামির মধ্যে পার্থক্যটা কি? এটা ভালো মন্দটা কি? বেশি দিয়ে কিনলে কি ভালো হবে আর না কম দিয়ে কিনলে ভালো হবে, কোনটা? এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে ভাই। আপনি যদি এসইও করতে চান আপনার .com কিনতে হবে। কোন সাইট যদি আপনি এসইও করে গুগল র্যাঙ্কিং করতে চান তাহলে .com কিনতে হবে। আপনি মার্কেটিং এর স্বার্থে যদি কোনো সাইট ইউজ করতে চান তাহলে .com এর থেকে এই কম দামি ডোমেইন গুলো ইউজ করাই আপনার জন্য বেটার হবে। ক্লিয়ার? মানে স্যার ভাইয়া মোটামুটি কাজ করতে পারলে হলো আমার, তাই না? হ্যাঁ, কাজ করতে পারলেই হলো। রিটেল বলতে বুঝাইছে যে 1 বছর পরে আপনাকে যদি এটা রিনিউ করতে হয় তাহলে এটা $10 $11 মতো লাগবে। পেনাল্টি? পেনাল্টি না, এটা হচ্ছে প্রাইস বাইরে যাবে তখন আর কি। তো এটা হচ্ছে এভাবে আপনারা ডোমেইন নেম খুঁজে বের করতে পারবেন। যে $1 বছর পর $10 দিয়ে যদি আমাকে যদি রিনিউ করতে হয়, আরেকটা কিনে নেবেন অন্য নাম দিয়ে, যদি আপনি $1 আরেক বছর পরে আরেকটা ইউজ করতে চান। এটা হচ্ছে তাহলে কোনো সমস্যা হবে না? না, কাজের কি সমস্যা? আপনি তো আর আপনার সাইট ডেভেলপ করে দেন এটা নিয়ে কাজ করতেছেন না। প্রবলেম তার হয় যার হচ্ছে কি আছে একটা সাইট ডেভেলপ করে সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে তারপর সে কাজ করতে চায়। মার্কেটার একটা সাইট যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারে। মার্কেটার হচ্ছে সাইট বানায় ল্যান্ডিং পেজ সেভ করার জন্য, তারপর হচ্ছে গিয়া টেমপ্লেট সেভ করার জন্য, এগুলার জন্য সে সাইট ইউজ করে। তার সাইট না হলেও হয় অনেক সময়। আমরা আসলে সিপিএ তে সাইট ছাড়াও কাজ করতে পারি। এখন আপনারা যদি বলেন যে ভাই তাহলে কেন আমরা ওয়েবসাইট দেখতেছি, আমরা ওয়েবসাইট দেখতেছি জানার জন্য। ভাব বলেন একজন মার্কেটার হিসেবে একটা ওয়েবসাইট লাগে, এটাই হচ্ছে কি আমাদের মুখ্য বিষয়। চাইলে ওয়েবসাইট ছাড়াও সিপিএ মার্কেটিং করা সম্ভব।
ক্লিয়ার ব্যাপারটা? জি। ওকে, তো এটা হচ্ছে ডোমেইন নেম খুঁজে বের করার উপায়। আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন এভাবে যে কোন ডোমেইন খালি আছে, কত টাকা, কত দাম। যদি প্রয়োজন হয় কারো, সেক্ষেত্রে সে এখান থেকে কিনে নিতে পারেন এখান থেকে এই দাম দিয়ে। তবে এটা বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কেনা সম্ভব যে কোনো। এখন দেখেন এই ব্যাপারটা তো মোটামুটি ক্লিয়ার সবার, তাই না? জি ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, দেন আসছে যে হোস্টিং এর ব্যাপারে। হোস্টিং জিনিসটা কি? জায়গা ভাইয়া, মানে Space। অনলাইনে জায়গা। হ্যাঁ, অনলাইনে একটা জায়গা। এটা হচ্ছে একটা সার্ভারের আন্ডারে থাকে। একটা পিসি কে সার্ভার হিসেবে তৈরি করা হয়। সেই সার্ভারটাতে আপনাকে একটু জায়গা দেওয়া হবে। সেই জায়গাটা আপনি আপনার কন্টেন্ট গুলো রাখবেন ওয়েবসাইটের। হোস্টিং এর আসলে মূল কাজটাই হচ্ছে হোস্টিং এর। একটা ওয়েবসাইটের যত ডিজাইন ডেভেলপমেন্ট যা হয় সব হোস্টিং এর ভিতরে হয়। যেমন এই যে daraz.com.bd, এখানে যা আছে সব হচ্ছে হোস্টিং এর ভিতরে আছে। এই যে .comটা আসলে ইউজ হয়েছে শুধু সার্চ পারপাসে, সার্চ পারপাসে ইউজ হয়, এছাড়া এটার আসলে আলটিমেটলি ওরকম কোনো কাজ নাই। যত কাজ মূলত হোস্টিং এর ভিতরে। এখানে যত ডিজাইন আছে, কন্টেন্ট আছে, প্রত্যেকটা পিকচার, একটা সুতাও মনে করেন যে সব হোস্টিং এর ভিতরে আছে। আপনারা কি বুঝতে পারছেন? সুতা নাই ভাই। ভাইয়া বুঝা গেছে। জি ভাইয়া বুঝতে ওই যে পারছি। সুতার ছবি তো আছে, সুতা না থাকুক। আচ্ছা, তো কথা হচ্ছে কি যে এখানে ভাই, বলেন এরকম একটা সাইট ডেভেলপ করতে কত ডলার লাগবে? অনেক টাকা লাগবে। এটা অনেক হাইলি ডেভেলপড সাইট, এটা অনেক লোডেবল সাইট। তো এটা করতে মোটামুটি এক্স্যাক্টলি তো বলা যায় না, তবে ভালো টাকাই লাগবে। 10-15 লাখ তো লাগতেই পারে। আচ্ছা আচ্ছা। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভাই আসলে তাহলে 10-15 লাখ টাকা কোথায় লাগবে? একটু পরেই বুঝবেন 10-15 লাখ টাকা কোথায় না লাগবে। ভাইয়া জানি এরকম, এই জন্যই জিজ্ঞেস না, অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই ডোমেইনের দাম তো $10 দেখলাম, তারপরে হচ্ছে গিয়া ইসের দাম তো দেখলাম, হচ্ছে হোস্টিং এর দাম তো দেখলাম ধরেন $20, তাহলে 10 লাখ টাকা কোথায় লাগবে? সেটাই ভাই, না আসতেছি, জানলে তো অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। সমস্যা নেই। ভাই আপনি মিউট মিউট করুন রাখুন ভাই, সবাই। মিউট রাখুন। তো এখন দেখা যাচ্ছে হোস্টিং হচ্ছে ওয়েবের ভিতরে একটা স্পেস। এই জায়গা, এই সব কন্টেন্ট গুলো একটা জায়গার ভিতর রাখতে হয়, সেটা হচ্ছে হোস্টিং। এবং ডোমেইন এবং হোস্টিং দুইটাকে কানেকশন দিতে হয়, একসাথে কানেক্টেড থাকে। এই ডোমেইনের সাথে হোস্টিং কানেক্টেড আছে, এই জন্যই হোস্টিং এর কন্টেন্ট গুলো, মানে এই ডোমেইনটা সার্চ দিলেই এই হোস্টিং এর ভিতর থেকে কন্টেন্ট গুলো লোড হচ্ছে। আপনারা ব্যাপারটা তো বুঝতে পারছেন, তাই না? ওকে, ক্লিয়ার। এখন হোস্টিং কেনার জন্য আপনার কি কি ফলো করতে হবে? হোস্টিং কেনার জন্য আপনার ফলো করতে হবে অ্যামেজিং কাস্টমার সাপোর্ট দেয় কিনা, হোস্টিং প্রোভাইডার কিরকম কাস্টমার সাপোর্ট দিচ্ছে, এটা আপনার ফলো করতে হবে। কাস্টমার সাপোর্ট বলতে যে অনলাইনে যখন আপনি একটা জিনিস ইউজ করেন, এটা হচ্ছে অনলাইন পারপাসে ইউজ করলে একটা সমস্যা হইতেই পারে, একটা সাইটে যে কোনো প্রবলেম হইতেই পারে। যে কোনো প্রবলেমের কারণে আপনার হোস্টিং এ একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে, বা আপনার সাইটে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে হোস্টিং এ। তো সেক্ষেত্রে যদি আপনি হোস্টিং প্রোভাইডার থেকে ভালো সাপোর্ট না পান, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে না। দ্রুত প্রবলেম সলভ না হলে আপনার জন্য জিনিসটা প্রবলেম আরো বাড়তে পারে। যেমন দারাজের সাইটটা যদি একদিন অফ থাকে, তাহলে দারাজের কিন্তু হিউজ পরিমাণ টাকা নষ্ট হয়। এখন সে যদি ভালো একটা হোস্টিং প্রোভাইডার থেকে সার্ভিস না নেয়, তাহলে কিন্তু তার ওই একদিনের লসটা কিন্তু তার গুনতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? দেন আসতে হচ্ছে ফাস্ট রিলায়েবল আপটাইম, লোডিং স্পিড। লোডিং স্পিড হোস্টিং, মানে আপনার ওয়েবসাইটে ঢোকার একটা লোডিং স্পিড থাকে। ওয়েবসাইটটা লোড হয় 90% এর উপরে থাকলেই এটা এনাফ। কথা হচ্ছে কি, এটা এখন কিভাবে বুঝবেন যে হোস্টিং এর স্পিড ভালো পাবো কিনা? এই জন্য এসএসডি হোস্টিং নেবেন। এসএসডি হোস্টিং নিলে সেটা আপনার কাজ ভালো করবে, লোড ভালো হবে। এখন এসএসডি হচ্ছে গিয়া সলিড স্টেট ড্রাইভ, যেটা এইচডিডি সার্ভার থেকে ভালো কাজ করে এবং ফাস্ট কাজ করে অনেক। আর হোস্টিং এর ইন্টারফেস হবে ইন্টারন্যাশনাল, যে ইন্টারফেসটা সেটা ইজি ইউজার ইন্টারফেস, সেটা আপনি ইউজ করবেন। ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিলে সেটা অটোমেটিকলি একটা
মানে ইন্টারন্যাশনাল ইন্টারফেস সে দেয়, সেটাতে অনেক সময় দেখা যায় হচ্ছে কি আপনি লোকাল হোস্টিং প্রোভাইডার থেকে নিলে জটিল ইন্টারফেস দিয়ে দিচ্ছে আপনাকে, যেটা আপনি কিছুই বুঝতেছেন না হোস্টিং এর ভিতর ঢুকে। সো আপনার নিতে হবে যেটার ইজি ইউজার ইন্টারফেস সেই হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং, তাহলে আপনার জন্য সেটা বেটার। আর এসএসডি কিংবা এসডিডি এটা কিভাবে বুঝবেন সেটা আমি দেখাচ্ছি। হোস্টিং কেনার সময় এখানে লেখাই থাকে যে কোনটা এসএসডি কোনটা এসডিডি। এই কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? জি জি, আপনাদের সাইট মনে হয় এইচডিডি। এসএসডি না, আমাদের তো লোড এসএসডি। লোড হইতে অনেক সময় লাগে। এখন সাইটে তো আপনাদের মতো অনেকে ঢোকে না, ভিডিও দেখার জন্য তো আমাদের সাইটে অনেকে ঢুকে বসে থাকে। না না না, এইচডিডি অনেক রাতে ঢুকলে অনেক স্পিডে কাজ করে। ওকে, দেন আসতে হচ্ছে হোস্টিং বেস করে কিসের উপরে? একটা স্পেস, মানে আপনি নরমালি একটা সাইট বিল্ড আপ করতে হলে আপনার 5 জিবি স্পেস আপনার প্রয়োজন নরমালি। তো স্পেস দেখে নেবেন কতটুকু নিচ্ছেন। ভাই কয় জিবি বললেন? 5 জিবি একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হলে, নরমাল একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হলে নরমালি 5 জিবি স্পেস লাগে। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে? ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আপনি 100 এমবি দিয়েও করতে পারেন, এটা কোনো সমস্যা না। একটা হ্যাঁ, ল্যান্ডিং পেজ ফ্রি ক্লাসে বলা হয়েছিল যে আমাদেরকে ডোমেইনার হোস্টিংটা প্রোভাইড করা হবে। জি হবে, আমি এখনো আমরা কি বলছি ডোমেইনার হবে। হোস্টিংটা পাবো? জি অবশ্যই পাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেন হচ্ছে কি যেটা ডাটা সেন্টার ইউএস ইউকে ইটস বেটার, কারণ ডাটা সেন্টার ইউএস ইউকে হলে আপনার হোস্টিংটা ভালো হয়, স্পিডটা ভালো পাবেন। তো ডাটা সেন্টার ইউএস ইউকে বুঝবেন কিভাবে? যেটা হচ্ছে কি আপনার ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিলে হচ্ছে কি সেটা ইউএস ইউকে ডাটা সেন্টারই থাকে। আর এসডিডি নিতে হবে, সরি এসএসডি নিতে হবে, এসএসডি নিতে হবে হোস্টিং। এখন যেটা টাইপস অফ হোস্টিং, কি ধরনের হোস্টিং থাকে? একটা কিছু কোশ্চেন হোস্টিং ছিল। বলেন। অনেক সময় দেখি যে মানে যে কোনো একটা সাইটে, যেমন দারাজে যদি একটা অফার দেয়, খুব লোভনীয় অফার, মানে সবাই মানে তখন হুড়মুড় খেয়ে পড়ে ওই সাইটের মধ্যে, তখন লোড নিতে পারে না এবং সেটা ক্র্যাশ করে। এটা কিসের জন্য? এটা তো স্বাভাবিক, এটা তো একটা সাইটের তো একটা ক্যাপাসিটি থাকে। এটা তো ওই যে একটা সার্ভার, তো একটা এখন সার্ভার যদি ক্যাপাসিটি থেকে বেশি আপে চলে যায়, ক্যাপাসিটির বাইরে তো সে আর নিতে পারবে না। না, যেমন এটা কি নির্ধারণ করা যায় যে আমার সাইটে আমি মানে নির্ধারণ থাকে কিনা যে এখানে 500 জন ইজিলি করতে পারবে, মানে 510 জন বা 20 জন গেলে এটা স্লো হবে, এরকম কোনো কি কিছু আছে? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে আপনার কত ব্যান্ডউইথ যাচ্ছে। ব্যান্ডউইথ যদি লিমিটের বাইরে চলে যায় তখন ক্র্যাশ করে না ওই সাইটটা, হচ্ছে গিয়ে তখন ঢুকতে প্রবলেম হয়। সাইট নরমালি ক্র্যাশ করে না এইসব কারণে। জি, আচ্ছা, তাহলে ব্যান্ডউইথ এটা ঠিক আছে। হ্যাঁ, ব্যান্ডউইথ লিমিট ওভার হয়ে গেলে ওই সাইটে ঢুকতে পারবে না আর কেউ, এটা হচ্ছে ব্যাপার। ওই পেজটাতে ঢুকতে পারবে না বা সাইটটাতে ঢুকতে পারবে না। সো হোস্টিং এর বিভিন্ন ধরনের হোস্টিং হয়। শেয়ার্ড হোস্টিং হচ্ছে একটা হোস্টিং কে মাল্টিপল পারসন ইউজ করে। একটা পিসিতে ধরেন 2000 জিবি ক্যাপাসিটি, এই পিসিটাকে ভাগ করে দিছে 20 জিবি করে, বিভিন্ন মানুষের কাছে ভাগ করে দিছে, এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং। নেম চিপে গেলে আমি দেখতে পারবো এখানে হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিং এ গেলে আমি এখানে দেখবো যে শেয়ার্ড হোস্টিং এর দাম কত। শেয়ার্ড হোস্টিং এর দাম ইয়ারলি পড়বে হচ্ছে কি আপনার $19 মতো, আর একটু বেশি পড়বে, $20 মতো পড়বে। পার মান্থ প্রাইস হচ্ছে কি একটা $1.5 একটু বেশি, মানে ধরলাম $2। তো এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং। নরমালি একজন পার্সন যদি একটা নরমাল সাইট ডেভেলপ করতে চায় সেক্ষেত্রে সে শেয়ার্ড হোস্টিং ব্যবহার করতে পারে। আর এটা হচ্ছে গিয়ে 20 জিবি এসএসডি দিবে আপনাকে। এই যে দেখেন আমি বলছিলাম যে বলাই থাকে এসএসডি কোনটা এইচডিডি কোনটা। 3টা ওয়েবসাইট রাখা যাবে, ডোমেইন নেম, এই যে ডোমেইন নেম রাখা যাবে কোনগুলো, এগুলো সব ধরনের ডোমেইন নেমই আসলে রাখা যায়, এটা কোনো সমস্যা না। আর এটা হচ্ছে গিয়া এক একটা আনলিমিটেড এসএসডি,
আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারবেন, অটো ব্যাকআপ, ডোমেইন নেম এগুলা রাখতে পারবেন আর কি। আর এটা হচ্ছে আরেকটা প্যাকেজ, এগুলো হচ্ছে বিভিন্ন প্যাকেজ। সো ব্যাপার হচ্ছে কি যে এখান থেকে আপনার যে প্যাকেজটা পছন্দ সেটা আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে শেয়ার হোস্টিং গেল, সবচেয়ে কম দামি এবং ভালো বলা যায়। এর থেকে বেশি দামি হোস্টিং আছে, এর থেকে আরেকটু বেশি দাম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ভিপিএস হোস্টিং। ভিপিএস হোস্টিং হচ্ছে কি আপনাকে একটা আলাদা পিসি দেওয়া হবে, আপনার জন্য একটা আলাদা পিসি থাকবে, এটা আপনি ইউজ করবেন, সেটার জন্য আলাদা প্রসেসর, র্যাম থাকবে, এবং সেটা অন্য কেউ ইউজ করবে না। এটা হচ্ছে ভিপিএস সার্ভার বলা হয়। এখান থেকে ভিপিএস সার্ভার দাম আবার বেশি। যেমন আমি বলছি যে শেয়ার হোস্টিং এর দাম হচ্ছে গিয়া $19 মতো প্রতি বছর পার ইয়ার। ভিপিএস হোস্টিং যদি আমি দেখি তাহলে হচ্ছে গিয়ে এটার দাম হচ্ছে ইয়ারলি কত, ইয়ারলি হচ্ছে গিয়া $100 মতো। 2 CPU কোর, এটা হচ্ছে প্রসেসর, 2 GB র্যাম দিবে, 40 GB SSD, 1000 GB ব্যান্ডউইথ। এখানে 4 CPU কোর্স, 6 GB র্যাম দিচ্ছে, 120 GB SSD দিচ্ছে, আর হচ্ছে 3000 GB ব্যান্ডউইথ। এটার দাম হচ্ছে $167 মতো। সো এটা হচ্ছে গিয়া আরেকটু দামি হোস্টিং। এটা আপনার জন্য স্পেশাল একটা আলাদা পিসি থাকবে, যেটার কনফিগারেশন এখানে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভিপিএস হোস্টিং। এটা হচ্ছে ম্যানেজড ওয়েব হোস্টিং, এটা সম্পর্কে আমার ওরকম কোনো আইডিয়া নেই। ক্লাউড হোস্টিং হচ্ছে ক্লাউড ব্যাকআপ রাখা যায়, বিভিন্ন আপনার ওয়েবসাইটে যত ডাটা আছে সেই ডাটাগুলো ক্লাউডে ব্যাকআপ রাখতে পারবেন, এগুলো হচ্ছে ক্লাউড হোস্টিং। এখানে নাই তো দেখাতে পাচ্ছি না। আর কিছু আছে হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, সবচেয়ে দামি এগুলো। ডেডিকেটেড সার্ভার, অনেক বড় মানে বাজেটের সাইট যারা বিল্ড আপ করতে চায়, বেশি বাজেটের সাইট, অনেক হাইলি কনফিগার্ড, তারপর হচ্ছে গিয়ে অনেক মনে করেন যে বলা যায় ফাস্ট যে সাইটগুলো বিল্ড আপ করতে চায়, সেগুলো হচ্ছে ডেডিকেটেড সার্ভারের মাধ্যমে বিল্ড আপ করা যায়। এই দেখেন সার্ভার যে আছে, ডেডিকেটেড সার্ভার ইয়ারলি প্রাইস কত, সর্বনিম্ন বলা যায় হচ্ছে গিয়া $672 পার ইয়ার। আর এটা হচ্ছে গিয়া ইউজ করতে পারবেন হচ্ছে $3500 পার ইয়ার। এটার কনফিগারেশন কি, 16 কোর, 2.8 GHz, 128 GB DDR4 র্যাম, 128 GB র্যাম, আর 4টা 1.9 টেরাবাইট, মানে 4টা হলে 4 দুগুণে 8 টেরাবাইট বলা যায়। এনভিএম পিসি বানাইছে অনেক টাকা দিয়া। ভাই আমাদের জন্য কোন হোস্টিংটা ভালো? আমাদের জন্য শেয়ারড হোস্টিং ভালো, কারণ আমাদের এত $3500 তো হোস্টিং এর পিছনে খরচ করার কোনো প্রয়োজন নেই। এটা দারাজ খরচ করতে পারে, দারাজের সাইট বিল্ড আপ করতে হলে সেখান থেকে সে $3500 দিয়ে করতে পারে। এখন ওই যে ওয়েবসাইট বিল্ড আপ করতে টাকা কিভাবে লাগে এটা হয়তো বুঝতে পারছেন আপনারা, যে অনেক টাকা যে আপনারা শুনেন অনেক সময় যে এত টাকা দিয়ে এত টাকা। আবার ডোমেনের দামও কিন্তু অনেক সময় বেশি হয়। একটা ডোমেন এমনও আছে যেগুলা $3000-4000 হয়, $1,00,000 আছে ডোমেনের দাম। .com ডোমেইনে আপনি একটা দেখবেন যে সেটা $1,00,000 আছে। ডোমেইন ব্যবসা আর কি না, এগুলো হচ্ছে গিয়া হ্যাঁ কিনা রাখছে কেউ। ইয়েস, facebook.com.bd facebook.com.bd ইয়েস। ওকে, সো এটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। আমাদের জন্য শেয়ারড হোস্টিং ব্যাপার, শেয়ারড হোস্টিংটাই বেটার। সেটা হচ্ছে কি আপনি এই যে কম টাকার ভিতরে আপনি ইয়া করতে পারবেন, টাকা কম কাজ ভালো। সো এই যে $19 দিয়ে চাইলে শেয়ারড হোস্টিং কেউ কিনে নিতে পারে। হোস্টিং এর দামটা একটু বেশি পড়ে আর কি। ডেডিকেটেড হোস্টিং এর উদাহরণ দিবেন? ডেডিকেটেড হোস্টিং এর কি উদাহরণ দিব? এখন কে ডেডিকেটেড সার্ভার ইউজ করতেছে সেটা তো আর আমি জানি না। তারা অবশ্যই ইউজ করতেছে স্বাভাবিক, তার হয়তো নিজের সার্ভার আছে অথবা সে কোনো ডেডিকেটেড সার্ভার ইউজ করতেছে, এই দুইটার একটা করতেছে। এটা ছাড়া এত বড় সাইট চালানো সম্ভব না। ওয়ার্ল্ড ওয়াইড তো ই-কমার্স সাইটের জন্য লাগে না ডেডিকেটেড হোস্টিং? হ্যাঁ, ই-কমার্সের যে টোটাল বড় মানে হাইলি ডেভেলপড সাইট যেগুলো, যেমন ফর এক্সাম্পল ইভ্যালি
ইভ্যালি ইউজ করতেছে ডেডিকেটেড সার্ভার, অথবা সে নিজের সার্ভার বসায়ও নিতে পারে। সেটাই। অ্যামাজন এই আছে দুইটা না, অ্যামাজন, আলি হ্যাঁ, এক্সপ্রেস। অ্যামাজন তো অ্যামাজনের নিজের সার্ভার আছে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ অ্যামাজনের তো বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, আর সেই ইউএস বেসড। সেটাই। আলি এক্সপ্রেস এগুলো না, এটা তো অনেক হ্যাঁ, বড়। অনেক তবে নর্মাল যেমন দারাজের মতো একটা দারাজ যদি ভালো সাইট, দারাজের মতো যদি একটা সাইট ডেভেলপ আপনি করতে চান, তাহলে আপনার অবশ্যই ডেডিকেটেড সার্ভার প্রয়োজন। ওকে, ব্যান্ডউইথ 1000 আর 3000 এটা একটু বোঝান। এটা হচ্ছে গিয়া আপনার 3000 যেটা বুঝাইছে, ধরেন এখানে আমি দেখি, এটা তো একটা কোথায় গেল, ওটা হচ্ছে কি ভিপিএস এ না, 1000 জিবি। সো এই যে পাবলিক যে আপনার ওয়েবসাইটে ঢুকতেছে, একটা ব্যান্ডউইথ তো খরচ হচ্ছে, তাই না? জি। সো এই ব্যান্ডউইথটার একটা লিমিটেশন দিয়ে দিচ্ছে, সে 1000 জিবি খরচ হলে এখানে আর কোনো ভিজিটর ঢুকতে পারবে না। আচ্ছা, মানে একটা ভিজিটর ঢুকলে কত এমবি বা এটা তো কত জিবি এটা বলা যাবে এটা না? তো বলা যায় না আসলে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো ডেডিকেটেড হোস্টিং সম্পর্কে বা হোস্টিং কি ধরনের হোস্টিং থাকে সেটা সম্পর্কে হয়তো সবাই আইডিয়া পেয়েছেন। বেস্ট হোস্টিং প্রোভাইডার কারা? সাইটগ্রাউন্ড, টিএমডি হোস্টিং, নেমচিপ, ক্লাউডওয়েস, ডিজিটালওশন, পাল্টার, হোস্টিঙ্গার, ডাব্লিউপি ইঞ্জিন, এগুলো হচ্ছে সব হোস্টিং প্রোভাইডার। গোডেডি, এগুলো খুবই ভালো হোস্টিং প্রোভাইডার, আপনারা চাইলে এইসব হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিতে পারেন, তবে নেমচিপ থেকে নেওয়াই ভালো। আচ্ছা শিব ভাইয়া, বলেন। ভাই আমরা যদি আমরা স্টুডেন্ট যারা হয়তো দেখেন একটা কোনো সাইট নিতে চাচ্ছি, ডোমেন বা হোস্টিং, এক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানে কি কোনো সাপোর্ট দিয়ে থাকে? আপনি যদি মনে করেন যে আপনি একটা ডোমেইন হোস্টিং কিনবেন এবং আমার যদি হেল্প প্রয়োজন হয় আপনাকে অবশ্যই আমি হেল্প করব। জি জি ভাই, আচ্ছা। এবং দেখেন সার্ভার পাইলট একটা সাইট দেয়া আছে এখানে। সার্ভার পাইলট হচ্ছে কি একটা সাইট যেটা হচ্ছে আপনার ডেডিকেটেড সার্ভার যারা ইউজ করে তাদের প্রয়োজন হয়, কারণ ডেডিকেটেড সার্ভারে এক্সট্রা সি প্যানেল দেয় না, কন্ট্রোল প্যানেল দেয় না। তো সার্ভার পাইলট দিয়ে আপনার হচ্ছে একটা এক্সট্রা আবার কন্ট্রোল প্যানেল তৈরি করতে হয়, এটার আবার আলাদা প্রাইস আছে। এটা হচ্ছে কত, একটা আছে $5.5 পার মান্থ, $5.5 পার মান্থ এটা চার্জ। এটা হচ্ছে ডেডিকেটেড সার্ভারের জন্য প্রয়োজন হয়, দরকার নেই এটা। ওকে, দেন আছে হচ্ছে এসএসএল। এসএসএল জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে? জি ভাই, এইচটিটিপির পরে যে এসটা থাকে ওটা হচ্ছে এসএসএল, মূলত একটা সার্টিফিকেট যে হ্যাঁ, আপনি গুগল আপনাকে সিকিউর করলো যে হ্যাঁ এই সাইটটাতে আপনি পেমেন্ট লেনদেন যে কোনো কিছু করতে পারবেন, মানে গুগল একদম অথরিটি নিয়ে সিকিউর দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়া ব্যাপারটা কি যে এসএসএল একটা শর্ট ফরম্যাট, এটার ফুল ফরম্যাট হচ্ছে সিকিউর সকেটস লেয়ার। এসএসএল নেওয়ার ফলে যে আপনাকে যে হোস্টিং প্রোভাইডারটা হোস্টিং প্রোভাইড করতেছে, সে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড মানে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতেছে যে আপনার এখান থেকে যে ডাটাগুলো পাস হচ্ছে। এখন একটা সাইট যদি গুগলে বা যে কোনো জায়গায় আপনার আপলোড করা হয়, একটা সাইট আপলোডের পরে ধরেন আপনি ফেসবুকে আগে সাইটটা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, ফেসবুকের সাথে তো সাইটের ডাটা আদান প্রদান হবে, তাই না? এখন এসএসএল যদি না থাকে তাহলে হয় কি যে এই যে ডাটাগুলো আদান প্রদান হচ্ছে ফেসবুকের সাথে আপনার সাইটের, এই ডাটাগুলোকে নরমালি হ্যাকাররা রিড করতে পারে, মডিফাই করে ইউজ করতে পারে। সো এসএসএল থাকলে এই ডাটাগুলো নরমালি রিড করা যায় না, মডিফাই করা যায় না, এবং এটা একটা সার্টিফিকেট হিসেবে ইউজ হয় যে আপনার সাইটটা সিকিউর আছে। সেটা হচ্ছে এসএসএল। কিভাবে এসএসএল আছে বোঝা যায়, একটা সাইটের HTTPS থাকলে বোঝা যায় এটা হচ্ছে এসএসএল আছে, আর যদি এটাতে HTTP না থাকে, HTTPS না থাকে, তাহলে বুঝবেন যে এসএসএল নেই। HTTPS থাকলে হচ্ছে এসএসএল আছে, HTTPS না থাকলে হচ্ছে এসএসএল নেই। ক্লিয়ার ব্যাপারটা? সো কি ধরনের এসএসএল থাকে? স্ট্যান্ডার্ড এসএসএল, এক্সটেন্ডেড ভ্যালিডেশন এসএসএল, মাল্টি ডোমেইন এসএসএল, ওয়াইল্ড কার্ড এসএসএল, এগুলো আবার আলাদা কিনতে পাওয়া যায়। এখানে আমি দেখবো
সিকিউরিটিতে গিয়ে এসএসএল সার্টিফিকেট এগুলো আছে। এসএসএল সার্টিফিকেটে যদি আমি যাই তাহলে দেখবো যে এখানে পজিটিভ এসএসএল মানে সর্বনিম্ন দাম হচ্ছে $6 পার ইয়ার, আর সর্বোচ্চ দাম হচ্ছে $123 পার ইয়ার। এটা হচ্ছে মাল্টি ডোমেইন এসএসএল। এখন যদি নেমচিপ থেকে কেউ হোস্টিং কিনে তার জন্য বেনিফিট হবে কি, সে এসএসএল ফ্রি পাবে। এসএসএল আলাদা কিনতে হবে না, $6 বেঁচে গেছে। শেয়ার্ড হোস্টিং যদি কেনেন এটা কি তাহলে প্রথম বছর ফ্রি থাকে, এর পরের আপনি বছর যত থেকে তো আবার দিতে হয়, আপনি তো রিনিউ করতে হয় হোস্টিং না পরে? আপনি তো হোস্টিং কিনতেছেন 1 বছরের জন্য, পরের বছর তো আবার হোস্টিং জি জি রিনিউ করতে হবে, তখন রিনিউ এটার করতে সাথে হবে, জি এসএসএল জি জি এসএসএল ও রিনিউ করতে হবে। হ্যাঁ এসএসএল অটো সেটাই, রিনিউ হয়ে যাবে, জি সমস্যা নেই জি। এটাতে। সো এটা হচ্ছে গিয়া বেনিফিট, $6 বেঁচে যাবে যদি আপনি নেমচিপ থেকে হোস্টিং কিনেন। ভাইয়া নেমচিপের কি সার্ভার ডাউন থাকে কখন আপনার শেয়ার হোস্টিং এ? কখনোই আমি আজ পর্যন্ত পাইনি যে নেমচিপের সার্ভার ডাউন আছে। ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডারের কখনো ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডারের কখনো সার্ভার ডাউন থাকে না। বাংলাদেশে থাকে, কারেন্ট থাকে না। বাংলাদেশে থাকে, হ্যাঁ বাংলাদেশে থাকে। ওরা হচ্ছে প্রপারলি মেইনটেইন করার ব্যাপারটা আসলে বুঝে না, হয়তো বা পারতেছে না, যে কোনো কিছু হইতেই পারে। আর বাজেট কম থাকলে যা হয় আর কি। তো আর যেটা সেটা তো বললামই, এগুলার দরকার নেই। আর সিডিএন যে ব্যাপারটা, সিডিএন হচ্ছে গিয়ে একটা এটাকে বলা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি ধরেন অনেক সময় দেখবেন যে daraz.com.bd এটাতে ঢুকতে আপনার অনেক সময় হোম পেজটা ঢুকতে অনেক সময় লেগে যায়। অনেক সাইটে ঢুকলে দেখবেন যে হোম পেজ লোড হচ্ছে একটু সময় লেগে গেছে। তো সিডিএন এর ফলে এই জিনিসটা হয়। সিডিএন এর ফলে হয় কি যে এই যে এটার সাথে হোম পেজের সাথে লিংক করা যে পেজগুলো আছে, হোম পেজের সাথে লিংক করা যে পেজগুলো আছে, যেমন নিডো বলেন, সাইক্লিং হ্যান্ড স্লিপস এগুলো আছে যে, বা অথবা কম্বো, পাবজি ফিঙ্গার, এগুলো যে আছে, এই যে প্রত্যেকটা একটা পেজ, এই পেজগুলো ভিতর থেকে মানে এই সাইটে অটোমেটিকলি লোড হওয়া শুরু হয়ে যায়। যখন আপনি হোম পেজে ঢুকবেন এটার সাথে লিংক করা যে পেজগুলো অটোমেটিকলি লোড হওয়া শুরু হয়ে যায়, যাতে কাস্টমারের পরবর্তী পেজটাতে যেতে বেশি সময় না লাগে। আমার কথা কি বুঝা গেছে? জি। সো এটা হচ্ছে সিডিএন এর ফলে হয়। এবং যেটা আসতেছে সেটা হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডের মাধ্যমে কিভাবে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। আলাদাভাবে আমাদেরকে পারচেজ করতে হয়? সিডিএন আসলে পারচেজ করে, শেয়ার্ড হোস্টিং এ সিডিএন ফ্রিও দেয়, যেমন হচ্ছে গিয়ে এখানে মেবি ফ্রি দেয়। সিডিএন ফ্রি পাবেন আসলে, এখান থেকে কিনতে হবে না। আর চাইলে তার মানে এসএসএল টাও ফ্রি দিতেছে, সিডিএনটাও ফ্রি দিতেছে, তাই না? হ্যাঁ সিডিএন এখান থেকে আবার কিনাও যায় চাইলে। এখানে সিডিএন সুপারসনিক সিডিএন যদি আমরা পারচেজ করি তাহলে কি সাইটটা ফাস্ট ফ্রি হবে? পাওয়া গেলে কিনবে কেন? যদি কারো ফ্রি প্রয়োজন যদি দেয় হয়। তাহলে কি কিনতে হবে? এখন কেউ একজন হোস্টিং কিনছে, সব হোস্টিং এর সাথে তো ফ্রি দেয় না। শেয়ার্ড হোস্টিং এ ধরেন ফ্রি দিচ্ছে, আরেকটা হোস্টিং এ তো ফ্রি নাও দিতে পারে, সেক্ষেত্রে সিডিএন তো কিনতে হবে। ডেডিকেটেড সার্ভার কিনলে সিডিএন তো নাও দিতে পারে, সেক্ষেত্রে কিনবে। এসএসএল অপশন তো আছে অবশ্যই। সিডিএনটা আমাদের সাইটকে ফাস্ট করে। সাইটকে ফাস্ট করে বলতে আপনার কাস্টমারের যে নিডটা সেটা ফিল আপ করতে পারে। যেমন ধরেন এখানে কাস্টমার আসলে সাইটে ঢুকতেছে কেন, একটা প্রোডাক্টের জন্য। সে প্রোডাক্ট পেজটা যদি দ্রুত লোড হয় তার জন্য এটা তার স্যাটিসফ্যাকশন হইলো। এখন প্রোডাক্ট পেজ ঢুকতেও সময় লাগতেছে একটু, সেক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জিনিসটা মাথায় রেখে হচ্ছে এগুলো বলা যায়। ওকে, সো পেমেন্ট মেথড যেটা, সেটা হচ্ছে পেমেন্ট মেথড আপনি কি ওয়েতে কিনতে পারেন ডোমেইন হোস্টিং। যদি কেউ নিজ থেকে ডোমেইন হোস্টিং কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হইতে হবে। ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, এটা কোনো সমস্যা না, বা প্রিপেড কার্ড যেটাই হোক সেটা কোনো সমস্যা না। ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, কার্ডটা ডুয়েল কারেন্সিতে কনভার্ট করা যায় এরকম কার্ড হইতে হবে।
এবং সেটা যে ব্যাংকেরই হোক, ব্র্যাক ব্যাংকের হোক, সিটি ব্যাংকের হোক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হোক, বা আপনার ইবিএল এর হোক, যে ব্যাংকেরই হোক, সেটা অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। মানে কোন ব্যাংকেরটা ভালো হবে সব এখন বাংলাদেশ সব কারেন্সি কার্ডই ইউজের ভালো। সুবিধার্থে? এখন বাংলাদেশে সব কার্ড ইবিএল ভালো যে ডুয়েল কার্ডটা দেয় কারেন্সি। ইবিএল যে কার্ডটা প্রোভাইড করে ওইটা মনে হয় বেটার ভাই। হ্যাঁ ওটা ভালো। অ্যাকোয়া কার্ডটাতে হয় কি যে আপনার ইবিএল এর অ্যাকোয়া কার্ডটাতে আপনি এটার কোনো লিমিটেশন নেই, আপনি যত টাকা ইচ্ছা ইনক্লুড করতে পারবেন আর এটা খরচ করতে পারবেন আপনি। এটা হ্যাঁ ভাই ইবিএল টা মনে হয় বেটার হয় সব থেকে। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। আর ওটা হচ্ছে প্রিপেইড কার্ড, আপনার যত মানে টাকা পয়সা ঢুকাবেন এবং ঢুকায় হচ্ছে খরচ করবেন। মিডল্যান্ড ব্যাংকেরটা কেমন? আসলে সব ব্যাংক সম্পর্কে তো আমার আইডিয়া নেই, আমি ইবিএল এরটা ইউজ করি, এটা ভালো সার্ভিস দিচ্ছে এবং সবগুলাই ডেবিট ভালো। কার্ড হলেও চলবে না? হ্যাঁ ডেবিট কার্ড হলেও তো চলে যে কোনো। ডেবিট কার্ড হলেও চলে কিন্তু ডুয়েল কারেন্সি লাগবে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই ইবিএল অ্যাকোয়া কার্ড থেকে কি পেওনিয়ার বা পেপালে ডলার লোড করা যায়? পেওনিয়ার পেপালে ডলার লোড করা যায় বলতে পারতেছি না তো, চেষ্টা করি নাই কখনো। পেপাল পেওনিয়ার তো ইউজ করার এখন দরকার হয় না ওইরকম ভাবে। আর পেপাল তো আসলে মানুষ ইউজ করেই আপনার ইয়া থেকে, মনে করেন যে বাইরে থেকে যে ইনকাম গুলো করে ফ্রিল্যান্সিং করে, সেগুলো হচ্ছে গিয়া আনার জন্য। আর পেপালে না, পেপালে আসলে সরাসরি ইনক্লুড করতে পারবেন না বাংলাদেশ থেকে। আরেকটা জিনিস ট্রান্সফার করা যায় আমার জানা। আমার মনে হয় না পেপালে হচ্ছে যায়, কারণ বাংলাদেশ থেকে আপনি পেপালে কোনটা ইউজ করেন? আমি ভাই আমার ডেবিট কার্ড ইউজ করি, ইবিএল এর যেটা অ্যাকাউন্টের সাথে দেয়। আচ্ছা আচ্ছা। যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে ভাই যে কার্ডটা দেয় ওইটাই তো না ডেবিট কার্ড? আসলে আমি জানি না, ইবিএল এর সব কার্ডই হচ্ছে কি আপনার ডুয়েল কারেন্সি। তো ওর আমি যে কার্ডটাই নেই সেটাই ডুয়েল কারেন্সি হবে। তো এটা নিয়ে আমার অনেক সময় অনেক ব্যাংকের সব কার্ড ডুয়েল কারেন্সি থাকে না। এই কি ওই যে ডাচ বাংলা ব্যাংক কি হবে? না, ডাচ বাংলা ব্যাংকের সব কার্ড তো ডুয়েল কারেন্সি না। যেমন ডাচ বাংলা ব্যাংকের আমার দুইটা কার্ড আছে, একটা হচ্ছে করে নেই। হ্যাঁ ডুয়েল কারেন্সি যে কার্ডটা ডাচ বাংলা ব্যাংকে ক্রেডিট কার্ড ছাড়া পসিবল না। সেক্ষেত্রে আমি জানি না এই ব্যাপারে সঠিক। আপনারা ব্যাংকের সাথে আলোচনা করলে এগুলাতে ভালো ইয়া পাবেন। ইবিএল এ কি অ্যাকাউন্ট করার সাথে সাথে কি ডুয়াল কারেন্সি কার্ড দেয়? এটা অ্যাকাউন্ট করার সাথে সাথে ডুয়াল কারেন্সি কার্ডের জন্য তো আপনার পাসপোর্ট লাগে। হ্যাঁ পাসপোর্ট লাগে। ডুয়েল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট লাগে না, কার্ড তো ডুয়েল কারেন্সি, কিন্তু কথা হচ্ছে আপনি যে ওইটাকে ডলারে আপনার টাকাটাকে ডলারটাকে এনরোজ করবেন, সেটার জন্য আপনার পাসপোর্ট লাগবে। হ্যাঁ, এই মার্কেট প্লেস গুলোতে তো পেমেন্ট সিস্টেম গুলো তো সব পেপাল বা অন্যান্য কারেন্সি। ডুয়েল কারেন্সি কার্ড পাসপোর্ট করতে হবে নাকি? এখন আপনি যদি কার্ড করতে চান তাহলে তো আপনার করতে হবে। ওটা যে কোনো দেশের উদ্দেশ্যে পাসপোর্ট করে পরে এটাতে করা যেত না? পাসপোর্ট তো ভাই একজনের একটা উদ্দেশ্য, কোন দেশের উদ্দেশ্য নিয়ে তো পাসপোর্ট হয় না। পাসপোর্ট তো কোন দেশের উদ্দেশ্য করা যায় না। লাগে না। পাসপোর্ট ভাইয়া করতে তাহলে দেশের আমরা উদ্দেশ্য টাকা লাগে আর্ন না। করে, জি ভাইয়া তাহলে আমরা টাকা আর্ন করব, এটা উইথড্র করব কিভাবে? সেটা আমরা যে মেথডসে করি, পেপালের মাধ্যমে করা যায়, বিটকয়েনের মাধ্যমে করা যায়। সো পেপাল তো আর আপনাকে ভেরিফাইড পেপাল দিতে পারবো না, আর পেপালে একটু রিস্ক আছে। রিস্ক আছে কি, যে একটু বেশি অ্যামাউন্ট হয়ে গেলে, যে ভেরিফাইড পেপাল না হলেই একটু বেশি অ্যামাউন্ট হয়ে গেলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। সো ওই টাকাটা কিন্তু পুরো চলে যাবে। সেক্ষেত্রে পেপাল ছাড়া অন্য কোনো ওয়ে? হ্যাঁ, বিটকয়েনের মাধ্যমে ট্রানজাকশন করতে পারেন, আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি ট্রানজাকশন করতে পারেন, কোনো সমস্যা নেই। বিটকয়েনে কি অ্যাকাউন্ট খোলা পেওনিয়ার লাগবে? ভাইয়া, পেওনার ভাই এখন পেওনার ভাই কথাই ছিল না, পেওনার এখন কেউ ইউজই করে না। আপনি কারো মুখে ইদানিং শুনছেন যে পেওনার ইউজ করে?
এটা এখন পুরো বাদ হয়ে গেছে বলা যায়। পেয়ার ভাইয়া, নাই বিট- বললে চলে বর্তমানে ভাইয়া। জি ভাইয়া, বিটকয়েন অ্যাকাউন্ট খোলার জন্য কি ওইটা ওই অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্টটা খোলা লাগবে তাই না? হ্যাঁ হ্যাঁ, সবকিছু আমরা ক্লাসে আস্তে আস্তে দেখবো। আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কিভাবে কি করতে পারবেন সবকিছু আমরা প্রসেস দেখবো, কোনো সমস্যা নেই, আপনি টেনশন করবেন কেন, আমরা আছি ভাই আপনার সাথে। আর ভাইয়া বলেন। ডোমেন হোস্টিং যে কেনার জন্য যে টাকাটা পেমেন্ট করতে হবে, ধরেন আমাদের কোনো কার্ডই নাই, তাহলে আমরা কিভাবে কি করব? সেক্ষেত্রে যদি কারো ডোমেইন হোস্টিং পার্সোনাল কেনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কেনার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে ভাইয়া এই